আসসালামু আলাইকুম, আমি তাজিম বলছি টরন্টো থেকে। কেমন আছেন সবাই? তো অনেক দিন পর আমরা আবার একটা লম্বা ছুটি পেলাম। এবার একটা লম্বা ট্রিপ প্ল্যান করেছি 1 সপ্তাহের জন্য। আমরা যাচ্ছি মেক্সিকোর ক্যানকুনে। তো এইবার পর্বটা হয়তো একটু বড় হতে পারে। আশা করি সবাই ধৈর্য নিয়ে পুরোটা দেখবেন। আমরা যেখানে যেখানে যাব, যেসব জায়গায় ঘুরবো, পুরোটাই শেয়ার করবো আপনাদের সাথে। Scan boarding pass to print back text. তো আমাদের লাগেজ চেক ইন করা শেষ। অনবোর্ডিং এর জন্য এখন ওয়েট করছি আর কফি খাচ্ছি। আমরা যাচ্ছি ফ্লেয়ার এয়ারলাইন্সে। এটা খুবই বাজেট ফ্রেন্ডলি একটা এয়ারলাইন্স। তো টোটাল আমাদের পড়েছে 1871 কানাডিয়ান ডলার। আর এর সাথে লাগেজ অ্যালাউন্স ছিল 23 কেজির একটা হচ্ছে চেক ইন ব্যাগেজ। আর সাথে হচ্ছে প্রতিজনের একটা করে, অর্থাৎ টোটাল আমাদের 4টা পার্সোনাল আইটেম ব্যাগ। তো ওই পার্সোনাল আইটেম ব্যাগের সাইজের ব্যাপারে খুবই রেস্ট্রিকশন। ওটা যদি কোনো কারণে ওই সাইজের না মিলে আবার এক্সট্রা পে করে ওটা ক্যারি অন হিসেবেও নেওয়া যায়। আমরা এয়ারপোর্টে নেমেই আমাদের এয়ারবিএনবি হোস্টকে জানাই দিলাম, তো ও আমাদেরকে পিক করতে আসে। এটা কমপ্লিমেন্টারি একটা সার্ভিস। এয়ারবিএনবিতে আমি খুবই কমই দেখেছি, অনেক জায়গায় আমরা থাকলাম এয়ারবিএনবিতে। তো ও হচ্ছে এয়ারপোর্ট পিক আপ ড্রপ অফ দুইটাই করেছে আমাদের জন্য। খুবই রেসপন্সিভ, খুবই হেল্পফুল একজন হোস্ট আমি বলবো। তো ক্যানকুনে আসলে 2 ধরনের ট্রিপে আপনি যেতে পারেন। একটা হচ্ছে অল ইনক্লুসিভ, ওইটা বেশিরভাগ সময় এয়ারলাইন্সগুলোর সাথে ট্যাগ থাকে। তো এয়ারলাইন্সগুলো হচ্ছে বিভিন্ন হোটেলের সাথে ট্যাগ থাকে। তো ফ্লাইট প্লাস অ্যাকোমোডেশন প্লাস ফুড, এই সব কিছু ইনক্লুডেড থাকে, সেটা হচ্ছে অল ইনক্লুসিভ। আমরা অল ইনক্লুসিভটা নিইনি, আমরা হচ্ছে ফ্লাইট এবং এয়ারবিএনবি এইভাবে ভাগ করে নিয়েছি। এর মূলত 2টা কারণ আছে। তো যেহেতু আমাদের বাচ্চা আছে, ছোট বাচ্চা, তো আমাদের একটা প্রায়োরিটি ছিল হচ্ছে একটু স্পেশিয়াস একটা জায়গায় আমরা থাকবো, যেহেতু 7 দিনের ট্রিপ, একটা মোটামুটি লম্বা সময় বলা যায়। তো এই বাসাটা হচ্ছে 2 বেডরুমের। নিচের ফ্লোরে হচ্ছে লিভিং রুম, কিচেন, একটা বেডরুম আর একটা ওয়াশরুম আছে। আর এই মাস্টার বেডরুমটা হচ্ছে দোতলায়, এখানে আরেকটা ওয়াশরুম আছে, অ্যাটাচ বাথ। তো এটার সাথে আবার একটা সুন্দর টেরেসও আছে। টেরেসের ভিউটা হচ্ছে দুর্দান্ত, আমার সবচেয়ে প্রিয় জায়গা বলা যায় এই বাসাটায়। খুবই সুন্দর। এই টেরেস থেকে হচ্ছে সমুদ্রের শীতল হাওয়া উপভোগ করা যায়। আর আমরা কয়েকদিন চাঁদনি রাতও পেলাম, তো খুবই দুর্দান্ত, যেটা আপনাদেরকে পরে দেখাবো। আমাদের এয়ারবিএনবি কস্ট পড়েছে 1400 কানাডিয়ান ডলার। তো লোকেশন, ভিউ এবং স্পেস সব মিলে আমি বলবো যে এটা কমই 1 সপ্তাহের জন্য, খুবই ভ্যালু ফর মানি। তো আরেকটা কারণ হচ্ছে বলি এবার, দ্বিতীয় কারণটা কেন আমরা এয়ারবিএনবি প্রেফার করেছি, সেটা হচ্ছে আমাদের ইচ্ছা ছিল লোকাল যেই মানুষজন তাদের সাথে মানে মিশে যাব, এরকম একটা ইচ্ছা। তাদের মতো করে ঘুরবো, অনেক জায়গায় যাব। তো যদি অল ইনক্লুসিভ আপনারা নেন, সেটা হচ্ছে মূলত হোটেলে বসে শুধু চিল করব, বিচে বসে বসে চিল করব, ওটার জন্য ভালো আমি বলবো। ঘুরতে চাইলে এয়ারবিএনবি একটা ভালো অপশন। তো এটা আসলে কম্পেয়ারেবল কিছু না, যার যেভাবে সুবিধা হয়, যে যেটা প্রেফার করেন সেভাবেই বুক করতে পারেন। আর বাজেটের কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এই তো পরের দিন সকালে আমরা চলে আসলাম। বিচে আসবো না তা তো হয় না, ঘুম থেকে উঠে কোনোরকম একটু খাওয়া দাওয়া করে চলে আসছি বিচে। বিচের পানিতে এখন চুবাচুবি করব। তো এই এয়ারবিএনবিটা মূলত একটা হচ্ছে সার্ভিস কন্ডোমিনিয়ামের ভেতরে। পুল আছে, সব ফ্যাসিলিটিস আছে, হট ওয়াটার, কোল্ড ওয়াটার সব আছে। আর হচ্ছে ছোট একটা রেস্টুরেন্ট আছে। আর রেস্টুরেন্টের সাথেই হচ্ছে একটা কনভেনিয়েন্স স্টোর বা মুদি দোকান যেটাকে বলে। আর বিল্ডিং থেকে বের হয়ে একদম সামনেই হচ্ছে বাস স্টপ। তো এখানে মূলত সিটির ভেতরে 2টা বাস চলাফেরা করে, একটা হচ্ছে R1 এবং আরেকটা হচ্ছে R2। তো ক্যানকুনের ম্যাপটা অনেকটা একটা ট্রায়াঙ্গেল শেপের মতো। ট্রায়াঙ্গেলের এক মাথায় হচ্ছে এয়ারপোর্ট,
মাঝের দিকের অংশে হচ্ছে হোটেল জোন আর এয়ারবিএনবি অ্যাকোমোডেশনগুলো, আর ট্রায়াঙ্গেলের আরেকটা মাথায় হচ্ছে ডাউনটাউন। ভাড়া পড়ে জনপ্রতি 12 পেসো, আপনি যেখানেই নামেন না কেন একই ভাড়া। আর পে করতে চাইলে পেসোতে দেওয়াই ভালো, কারণ বাসে হচ্ছে ওদের অনেক কয়েন থাকে, আপনার যদি চেঞ্জ লাগে ওরা ওখান থেকে দেয়। আর যদি ডলার পে করতে চান, ক্যানাডিয়ান ডলার না, ওরা ইউএস ডলারে পেমেন্ট নেয়, এটা রেস্টুরেন্টেও নেয়। তো আমরা লাঞ্চ করতে বের হলাম, সবারই ক্ষুধা পেয়ে গেছে। এটা হচ্ছে খুবই লোকাল একটা রেস্টুরেন্ট, ওদের ট্র্যাডিশনাল সেট আপের একটা রেস্টুরেন্ট। তো আমরা 2টা ফাজিটা নিলাম। লাঞ্চ শেষ করে আমরা একটা জায়গায় গেলাম, এটার নাম হচ্ছে লা পালাপাস। তো এটা অনেকটা একটা ওদের কালচারাল যে প্রোগ্রাম সেটার একটা সেন্টার পয়েন্ট। এটা একটা ওপেন স্টেজ আছে এখানে, তো এখানে অনেক ধরনের অনুষ্ঠান হয়, আর এটাকে ঘিরে অনেক ধরনের ফুড ভেন্ডর বসে, আর ছোটোখাটো মেলার মতো আয়োজন হয়। তো এই যে স্টেজের উপরে যে বিশাল আকৃতির শেডটা দেখতে পাচ্ছেন, এটা খুবই একটা ইকো ফ্রেন্ডলি উপকরণ দিয়ে তৈরি, একদম প্রাকৃতিক। মূল ফ্রেমটা হচ্ছে মেটালের আর উপরেটা হচ্ছে শনের। তো এইরকম সিমিলার স্ট্রাকচার আমি অনেক জায়গায় দেখেছি, এটা ওদের ট্রেডিশনাল একটা জিনিস। আমার খুবই ভালো লাগছে যে এভাবে ওরা প্রেজেন্ট করতেছে নিজের কালচারাল সব কিছুকে। এখানে পাশেই বেশ কিছু ফুড কার্ট আছে, তো আমরা চুরোস নিলাম কয়েকটা, বাচ্চাদেরও ভালো লাগছে। আর এখান থেকে বের হয়ে বাস স্টপের দিকে আসতে আসতে আবার বেশ কিছু দোকানও পেলাম, সুভেনিরের দোকান। গান শুনতে শুনতে চুরোস খেতে খেতে রাত হয়ে গেল, তো বাসে আমরা আবার উঠে বসলাম, বাসায় চলে যাচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আগামীকাল সকালে। শুভ সকাল। আজকে সকালে উঠে নাস্তা থেকে রেডি হয়ে আমরা বের হয়ে যাচ্ছি, কয়েকটা জায়গায় ঘুরবো। ইচ্ছা আছে, এখানে একটা বড় একটা শপিং মল আছে ইনডোর। অ্যাকচুয়ালি এটা একটা ভিলেজ, জাস্ট শুধু একটা শপিং মল না, আরও অনেক কিছু আছে ভিতরে, ফেরিস হুইল আছে। তো এটার নাম হচ্ছে লা ইজলা। ইচ্ছা আছে ওই জায়গাটা আজকে ঘুরে দেখবো। লা ইজলা মূলত এখানে একটা অনেক বড় একটা শপিং মল বলা চলে, শুধু শপিং মল না, একটা ভিলেজের মতো। তো ইজলা মানে হচ্ছে আইল্যান্ড। তো এটা একটা দিক হচ্ছে এখানে লেগুনের সাথে, লেগুন মুখী, এই কারণে ওরা এটা নাম দিয়েছে ইজলা। তো লা ইজলায় মূলত ব্র্যান্ডেড অনেক স্টোর আছে, চাইলে শপিং করতে পারেন। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আজকে এখানে একটা অ্যাকোয়ারিয়াম আছে, অ্যাকোয়ারিয়ামটা ঘুরে দেখা। অ্যাকোয়ারিয়ামের মূল আকর্ষণ হচ্ছে ডলফিন, ওদের অনেকগুলো ডলফিন আছে। তো শো হয়, একটু পরে শো শুরু হবে। চাইলে হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ সেশনেও অংশগ্রহণ করা যায়, ওটা আলাদা করে একটু পে করতে হয়। তো ওটা হচ্ছে আপনি এই যে একটা ফ্যামিলি এখানে নামলো, তো ওরা হচ্ছে ডলফিনের সাথে খেলা করতে পারবে, তো পানিতে নামা যায়। আর ডলফিন খুবই বন্ধুসুলভ, ওরা অনেক সাইন ল্যাঙ্গুয়েজও বুঝতে পারে, ওদের আলাদা সাইন ল্যাঙ্গুয়েজ আছে, আপনারা জানেন সবাই।
তো ডলফিনটা খুব সুন্দর লাফ দিয়ে দিয়ে আমাদেরকে খেলা দেখাচ্ছে। তো আমার মনে হলো যে ওদের একটা ইনসেন্টিভ হচ্ছে, ওরা ছোট মাছ খায়, তো এরকম কিছুক্ষণ খেলা দেখায়, তারপর ওদের যে ইনস্ট্রাক্টর ওদেরকে ডাক দেয়, ডাক দিলে ওরা যায় আবার একটা করে মাছ খায়। তো খাওয়ার পরে আবার ওরা হাতের একটা ইশারা দেখায়, একটা সাইন ল্যাঙ্গুয়েজের মতো। খাওয়া শেষ হলে ওরা আবার এসে এরকম কিছুক্ষণ লাফালাফি করে খেলা দেখায়। ডলফিনের সুন্দর খেলা দেখা শেষ করে বাচ্চারা হচ্ছে বায়না ধরলো মেরি গো রাউন্ডে উঠবে। তো ওখান থেকে বের হয়ে সামনেই মেরি গো রাউন্ড। ছোটবেলায় ঢাকার শিশু পার্কের কথা মনে পড়ে গেল। শিশু পার্কে এরকম একটা ছিল, ওটা গান বাজতো, আমাদের দেশটা স্বপ্নপুরী। দুপুরের লাঞ্চ আমরা এখানে একটা রেস্টুরেন্টে বসে করলাম। তো আজকে সি ফুড নিলাম আর সাথে বুরিটো। রেস্টুরেন্টের ভিউটা খুবই সুন্দর, লেগুন ভিউ, সামনে লেগুন দেখতে দেখতে লাঞ্চ করতেছি। লাঞ্চের পর একটু আইসক্রিমও নিলাম। সুন্দর চাঁদের আলো আর আরেকদিকে সমুদ্রের গর্জন, মিষ্টি হাওয়া, খুবই সুন্দর একটা রাত। পাচাপাচি করে না তাহলে ভালো হবে। আজকে আবহাওয়াটা সুন্দর, এখানে গরম কিছুটা কম, প্রতিদিনই হচ্ছে খুবই গরম পড়ে, আর যেহেতু বিচ এরিয়া সূর্য খুবই তাপায় থাকে, তো আজকে বাতাস আছে সুন্দর, বের হচ্ছি, দেখা যাক সারাদিন কেমন যায়। Mercado 28, that's the souvenir market for tourists. And nearby is the Mercado 23, that's local market for local people where we can buy vegetables and meat and chicken. ভেজিটেবল লাগবে, হ্যাঁ আসলে ফ্রুটস লাগবে, Yes, খালি ট্যাকো আর বুরিটো খেতে খেতে অবস্থা খারাপ। exactly. আরেকজন টর্চ নিয়ে কই যাইতেছে দিনের বেলা? So the largest torch is on the sky. Yeah, torch. মার্কেটো 28 মূলত একটা বড় জায়গার মধ্যে হচ্ছে, অনেকগুলো ভেন্ডর আছে ভিতরেই, আলাদা আলাদা দোকান না, একটাই স্পেস, ওটার মধ্যে অনেক ভেন্ডর। তো সুন্দর সুন্দর সুভেনির আছে, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এখানে জিনিসপত্রের দাম খুবই অতিরিক্ত বেশি। এমনি ঘুরতে আসার জন্য ভালো, চোখের দেখার জন্য ভালো, দেখতে ভালো লাগে, কিন্তু আসলে যদি কেনাকাটা করতে চান একটু কম দামের মধ্যে, আরেকটা জায়গা আছে ফ্লি মার্কেট, আমরা আরেকদিন ওইটায় পরে যাব, সেটাও আপনাদেরকে দেখাবো। বিকালে আমরা আবার একটু বিচে আসলাম, তো এবার পানিতে নামবো না, একটু রিল্যাক্স করব। বাচ্চারা নামলো পানিতে,
আমরা দুজন এখানে একটু বসে থাকলাম। এই বিচটা আমাদের এয়ারবিএনবি কন্ডোর হচ্ছে প্রাইভেট বিচ, এটা কোনো পাবলিক অ্যাক্সেস নাই। তো বাসা থেকে নেমে ব্যাকইয়ার্ডে পরে হচ্ছে পুলটা পার হলেই বিচ। আর বিচ থেকে উঠে সাথেই হচ্ছে শাওয়ারের স্পেস, তারপরে বালি ধোয়ার জন্য স্পেস, চেঞ্জিং রুম, সব ফ্যাসিলিটিসে আছে এবং সবই এই কন্ডোর আন্ডারে। আজকেও ওয়েদার বেশ ভালোই, ঠান্ডা বাতাস আছে। তো আমরা এখন ইচ্ছা আছে যাব হচ্ছে টুলুমে হচ্ছে মায়ান সভ্যতার বেশ কিছু রুইন্স আছে। তো এখান থেকে গিয়ে বাসে উঠতে হবে, পুরোটাই মোটামুটি বাস রাইড। তো থাকবেন আমাদের সাথে, শেয়ার করবো পুরোটা। টুলুম শহরটা ক্যানকুন থেকে হচ্ছে 127 কিলোমিটার দূরে। তো R1 R2 এই বাস দুটো হচ্ছে মেইন যে বাস টার্মিনাল, সেখানে যায়। আমরা ওখানে চলে আসলাম। এখান থেকে এডিও একটা বাস ছাড়ে, এটা দূরপাল্লার বাস। তো জন প্রতি হচ্ছে $16.15 খরচ পড়বে। এটা ওয়ান ওয়ে ভাড়া, বোথ ওয়ে ওভাবে হিসাব করে নিতে হবে। তো ফেরা যে বাসটা সেটা বিভিন্ন সময় ছাড়ে, ওটা চাইলে আগে থেকেই টিকিট করে নেওয়া যায় যে কোন সময় আপনি ফেরত আসবেন। আমরা পৌঁছায় গেছি। তো বাস যেখানে নামায় দিল তার থেকে একটু ভেতরে হেঁটে যেতে হয় মূল যে পুরাকীর্তির নিদর্শনের যেই স্থাপনাগুলো আছে সেখানে যাওয়ার জন্য। এই আর্কিওলজিক্যাল সাইটটাতে ঢোকার জন্য আবার আলাদা করে টিকিট কাটতে হয়, যেটা হচ্ছে আপনার এই বাস ফেয়ারের বাইরে, এটার মধ্যে ইনক্লুডেড না, এটা কোনো প্যাকেজ ট্যুর বা কিছু না। তো বাস থেকে নামার পরে আমরা কিছুটা একটু বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে গেছিলাম, সেটা একটু শেয়ার করি যাতে আপনারা কেউ কখনো যখন যাবেন কোনো ঝামেলা যাতে না হয়। তো নামার পরে যেটা দেখলাম একটা কাউন্টারের মতো, অনেকটা দেখতে টিকিট কাউন্টারের মতো। তো ওরা আমাদেরকে বললো যে আমাদের এন্টায়ার ফ্যামিলি এখানে ভেতরে গাইডেড ট্যুর, তারপরে শাটল বাস, ভেতরে শাটল বাস আছে যেটা অ্যাকচুয়ালি বাগি, এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন। তো ওরা বললো যে এটা মোটামুটি একটা খরচের এস্টিমেট দিল যে সব মিলে আমাদের 350 CAD খরচ পড়বে এন্টায়ার ফ্যামিলি। তো জিনিসটা খুবই আনরিয়ালিস্টিক এবং এক্সপেন্সিভ মনে হয়েছে অবশ্যই। তো ভাবলাম যে আগেই এইটা না নেই, ভেতরে যাই, তারপরে দেখি কি অবস্থা। তো ভেতরে যাওয়ার পর দেখলাম ওরা আসলে মূল অথরিটি ছিল না। তো আসলে আমরা স্ক্যামড হওয়া থেকে বেঁচে গেছি। ভেতরে যাওয়ার পর যেটা রিয়েলাইজ করলাম যে আসলে জন প্রতি 500 পেসো লাগবে এন্ট্রি টিকিট, এবং ছোটদের মানে বাচ্চাদের জন্য ফ্রি, কোনো ফি লাগবে না, টিকিট লাগবে না। আর এই যে বাগি যে শাটল বাসটা এইটা এর ভেতরে ইনক্লুডেড। একটু পরপরই ওরা আসা যাওয়া করে, এটা করে আপনার টিকিট থাকলে ওরা হাতে একটা ট্যাগ পরায় দেয় ব্রেসলেটের মতো। তো আপনি যখন ইচ্ছা উঠে ভেতরে যেতে পারবেন এবং ফেরার সময় ওটাই উঠে আসতে পারবেন। তো এখানে বলবো যে অনেক জায়গায় এরকম স্ক্যামটা হতে পারেন, তো সব জায়গায় বুঝে শুনে ডিসিশন নেবেন। কেউ কোনো কিছু অফার করলে আগেই একটু বুঝে শুনে যাচাই না করে ডিসিশন নেবেন না। আর অনেক কিছুতে বার্গেন করার অপশন থাকে, সেসব জায়গায় অবশ্যই বার্গেন করে নেবেন। দেখি যে কোনো কিছুর দামাদামি করার অপশন থাকে, তো সব জায়গায় না।
13 থেকে 15th সেঞ্চুরিতে গড়ে ওঠা প্রাচীন মায়ান সভ্যতার এক প্রাচীন শহরের উপর দাঁড়িয়ে আছি। খুবই অদ্ভুত অনুভূতি। ক্যারিবিয়ান সাগরের তীর ঘেঁষে গড়ে ওঠা এই শহরটা ছিল মূলত মায়ান সভ্যতার ওদের যে বাণিজ্যিক কেন্দ্র তার একটা মূল জায়গা এটা ছিল। সেন্ট্রাল আমেরিকার সাথে যোগাযোগের একটা অন্যতম পোর্টও ছিল এই জায়গাটা। জামা এটাই ছিল হচ্ছে এই জায়গাটার প্রাচীন নাম, যার মানে হচ্ছে প্লেস অফ দ্য ডনিং সান, অর্থাৎ এখান থেকেই সূর্য উদয় হতো, সূর্যোদয়ের শহর ছিল এটা। টুলুম কথাটার অর্থ হচ্ছে ওয়াল বা দেয়াল। তো এই শহরটায় 3 দিকে ছিল টুলুম অর্থাৎ দেয়াল, আর একদিকে সমুদ্র। এই নিয়েই গড়ে উঠেছিল এই প্রাচীন সভ্যতা, মায়ান সভ্যতার এই অপূর্ব নিদর্শন। খুবই অদ্ভুত অনুভূতি হচ্ছে যে সেই মানুষগুলো নেই, অথচ আমরা দাঁড়িয়ে আছি এখানে। একদিন হয়তো আমরাও থাকবো না। ফেরার সময় হয়ে গেল, তো শাটল বাসে আমরা আবার সামনের দিকে চলে আসলাম। মেইন রোডে এসে একটা কালেকটিভ বাস সার্ভিস আছে, সেটা করে টুলুম ডাউনটাউনে আসলাম। এখানে হচ্ছে মেইন যে বাস টার্মিনালটা, এখান থেকে আমাদেরকে ফেরার বাসে উঠতে হবে ক্যানকুনের জন্য। ফেরার বাস ছাড়তে এখনও 1 ঘন্টা দেরি, তো আমরা একটু খেয়ে নিলাম। সবাই খুবই ক্ষুধার্ত, সারাদিন অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, তো একটু বুরিটো আর হচ্ছে বার্গার আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ নিলাম। ফিরতে ফিরতে রাত হয়ে যাবে, আবারও হচ্ছে 2.5 ঘন্টার একটা বাস জার্নি। তো আপনাদের সাথে দেখা হবে আবার আগামীকাল সকালে। শুভ সকাল। আজকে আমরা যাচ্ছি, এখানে একটা আইল্যান্ড আছে ইসলা মুহারেস। তো বাসা থেকে বের হয়ে বাস স্টপে উঠে আমরা হচ্ছে ফেরি টার্মিনালে যাব, সেখান থেকে আইল্যান্ড। Ellos me quieren mirar, pero si tú no los dejas, ni siquiera parpadear. লাইভ গানের পারফরমেন্স শুনতে শুনতে চলে আসলাম ফেরি টার্মিনাল। তো ওদেরকে টিপস দিলে খুশি হয়, না দিলেও কোনো সমস্যা নেই। তো সে যাই হোক, আমাদের হচ্ছে টিকিট করা শেষ। আমাদের খরচ পড়লো রাউন্ড ট্রিপ অ্যাডাল্টদের জন্য জনপ্রতি 440 পেসো, আর বাচ্চাদের কিছুটা ডিসকাউন্টেড প্রাইস, তবে একদম ফ্রি নয়। আর এই টিকিট প্রাইসের বাইরেও আলাদা একটা ডগ ফি দিতে হয়, সেটা খুব বেশি অ্যামাউন্ট না। হাই দায়া। Yeah, man. Sure. ইসলা মুহারেস এখানে খুবই জনপ্রিয় একটি দ্বীপ। এর স্বচ্ছ পানি, তারপর এই সাদা বালির সৈকত আর মনোরম পরিবেশ ট্যুরিস্টদের কাছে করে তুলেছে অন্যতম একটা আকর্ষণ। যারা অনেক সাহসী আর অ্যাডভেঞ্চার প্রিয়, ইচ্ছা করলে এখানে এসে স্কুবা ডাইভিং কিংবা স্নোর্কেলিংও করতে পারেন। এই দ্বীপটি হচ্ছে দৈর্ঘ্যে প্রায় 7 কিলোমিটার আর প্রস্থে 650 মিটার অ্যাপ্রক্সিমেটলি। ইসলা মুহারেস কথাটির অর্থ হলো নারীদের দ্বীপ। প্রচলিত আছে
প্রাচীন সেই মায়ান সভ্যতার সময়ে তাদের হচ্ছে উর্বরতা এবং চিকিৎসা দেবী ইক্সচেল, তার উপাসনাও করা হতো এই দ্বীপে। দ্বীপের ভেতরে ঘোরাঘুরি করার জন্য বেস্ট অপশন হচ্ছে এই গলফ বাগিগুলো। যদি ভ্যালিড কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে এগুলো রেন্ট নেওয়া যায় সারাদিনের জন্য। তো আমাদের খরচ পড়েছে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি $80। তো এটাও এখানে দামাদামি করে নেওয়া যায়, ওরা যেটা চাবে সেটা দিতেই হবে এমন নয়। আর আরেকটা জিনিস হচ্ছে, যখন এই বাগিগুলো রেন্ট নেওয়া হয় ওরা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা মূল যে কপিটা, যেটা প্লাস্টিক কার্ড, ওইটা ওরা জমা রাখে আর সারাদিনের জন্য টেম্পোরারি একটা কাগজ ইস্যু করে দেয়। তো প্রথমে একটু কনফিউশনে ছিলাম এটা নিয়ে, যেহেতু অচেনা জায়গা, অপরিচিত নতুন একটা জায়গা, কি হবে না হবে। কিন্তু পরে ঘুরতে ঘুরতে যখন দেখলাম যে সবাই আসলে এভাবেই নিচ্ছে, এভাবেই ঘুরে বেড়াচ্ছে বাগিতে, তো পরে কনফিউশন দূর হয়ে গেল। পরে আসলে আর কোনো সমস্যাও হয় নাই। তো আমরা একটা জায়গায় থেমে একটু রেস্টুরেন্টে দুপুরের খাবারটা খেয়ে নিলাম, আর তার আগে একটু আইসক্রিমও নিলাম। এখানে আসলে ভীষণ গরম, একটু পরপর ঠান্ডা কিছু না হলে চলে না। তো ঘুরতে ঘুরতে এক জায়গায় সামনে ডাবের পানি পেয়ে গেলাম। একটা জিনিস খুবই ইন্টারেস্টিং, এখানে পুরো ক্যানকুন আবার এই আইল্যান্ডেও অনেক ডাব গাছ, নারকেল গাছ, কিন্তু ডাব খুব বেশি সহজলভ্য না। তো এখানে খাওয়ার পর বুঝতে পারলাম আসল যে কারণ, ডাব হয় অনেক, কিন্তু ভিতরে মূল যে পানির পোর্শনটা খুবই কম, খুবই ছোট্ট, অল্প একটু ডাবের পানি থাকে। How is the coconut water today? মিষ্টি 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 মিষ্টি। Is it fresh? আবার আমাদের টোটো শুরু হয়ে গেল। তো দ্বীপের এবার অন্য দিকে যাচ্ছি, অন্য মাথায়। এদিকটা বেশ একটু মনে হচ্ছে যে বেশ একটু পশ, সুন্দর সুন্দর বাড়ি একটু পরপর দেখতে পেলাম সাগরের তীর ঘেঁষে। আর এই দিকটা খুবই নিরিবিলি মনে হলো, সেরকম ভিড় ভাট্টা নেই। আর কিছু দূর পরপর আবার কিছু কিছু রিসোর্ট বা হোটেলও আছে, সেগুলোও খুব সুন্দর। দ্বীপের এদিকে রাস্তাটা খুবই সুন্দর, বেশ বড় একটা অংশ জুড়ে সাগর পাড় দেখা যাচ্ছে, মানে বলতে গেলে পুরোটা রাস্তায় এই সিনিক ভিউটা পাওয়া যায়। তো আমরা যাচ্ছি, ভালোই লাগতেছে। কোথায় যাচ্ছি জানি না, যাচ্ছি কিন্তু খুবই ভালো লাগতেছে। একটা বিচে আমরা একটু থামলাম। তো এই জায়গাটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রচুর প্রবাল আছে। তো ছোট বড় বিভিন্ন আকৃতির অনেক প্রবাল শুনেছি। তো সামনে যাই, চলুন দেখা যাক। There's a walking shell. Yeah, all of them. Nice তো? কয়েকটা আছে রেড রেড, অরেঞ্জ অরেঞ্জ। ঘুরতে ঘুরতে আবার একটু সামনে আগানোর পর আমরা পেয়ে গেলাম হচ্ছে এই দ্বীপের একটা ল্যান্ডমার্ক। এখানে হচ্ছে এই দ্বীপের সম্পর্কে অনেক কিছু লেখা আছে। তো ছোট্ট একটা ঘটনা শেয়ার করি, যেসব জায়গায় আমরা হচ্ছে স্প্যানিশ পড়তে পারি না, অনেক জায়গাতেই এই সমস্যাটা হয়েছে, বিশেষ করে রেস্টুরেন্টগুলোতেও যখন গেলাম। তো গুগল লেন্স, চ্যাটজিপিটি খুবই কাজে লাগছে। My boys. So this
is a woman's island. I am the only woman in the group. No, there are a lot more. I mean in our group. Yeah. Welcome to the boys' school. Only Bonita in the house. Yes. How does it feel living in a boys' hostel? No, I feel like a queen. I'm the queen. ঘুরতে ঘুরতে কিছুক্ষণ পর রিয়েলাইজ করলাম যে আমরা আসলে যেখান থেকে শুরু করছিলাম আবার সেই জায়গাটার কাছেই চলে আসছি। আসলে দ্বীপের রাস্তাটা এমনভাবে তৈরি যে আপনি যেখানে যান না কেন ঘুরে ফিরে আবার সেই জায়গায় এসে মিলবে। একটু সামনেই আমরা একটা ঠেলা গাড়ি মামা আইসক্রিম পেয়ে গেলাম, একদম সেই ছোটবেলার মতো। তো লোভ সামলাতে পারলাম না, নেমে সবাই একটা করে আইসক্রিম নিলাম। How is it? Ah, it's so big. Ah. এবার ফিরে যাওয়ার পালা আবারও। তো আমরা বাগি জমা দিয়ে অরিজিনাল যেই ড্রাইভিং লাইসেন্স সেটা নিয়ে নিলাম। এরপর আবার উঠে বসলাম ফিরতি পথের ফেরিতে। ফেরার পথে এই সূর্যাস্তের সময়টা খুবই খুবই ভীষণ সুন্দর ছিল। ক্যামেরায় আসলে কিছু আসে নাই বললেই চলে। আর সেই সাথে সাগরের গর্জনকে ছাপিয়ে মুখরিত হয়ে উঠেছিল স্প্যানিশ গিটার। এখানে একটা লাইভ পারফরমেন্স আমরা উপভোগ করেছি। সব মিলায় পুরোটা পথ ছিল অদ্ভুত মায়াবী একটা পরিবেশ। এখন আমরা যাচ্ছি ডলফিন বিচে। এখান থেকে খুবই কাছে, তো এটা পাবলিক অ্যাক্সেস করার মতো একটা সুন্দর বিচ, সব কিছু অনেক অর্গানাইজড আছে। তো কাছে হলো এটা দেখা হয় না আমাদের, আজকে এখানেই যাচ্ছি। Hola. Hi, না বাবু। এই সুন্দর ক্যানকুন লেখাটা আর পিছনে সুন্দর সাগর, এই চমৎকার ভিউ। এইখানে ছবি তোলা বা ভিডিও করার জন্য আমাদেরকে লম্বা লাইনে দাঁড়াতে হলো। তো সবাই আসলে লাইনে দাঁড়াই ছিল, লাইন আপ করে একের পর এক। তো সুন্দর ছবি পেতে হলে একটু কষ্ট করতেই হয়। ছেলেরা অবশ্য একটু বিরক্ত হয়ে যাচ্ছিল। তো যাই হোক, ছবি তুলতে পারলাম। আর সবাই সবাইকে ছবি তুলে দিচ্ছে, হেল্প করছে, যেহেতু ফ্যামিলি ফটো কাউকে না কাউকে তুলে দিতে হবে। তো ছবি তোলা শেষ করে এখন আমরা মূল যে বিচ সেখানে যাচ্ছি। এটা যেহেতু পাবলিক বিচ, তো এখানটা একটু ভিড় বেশি, যেদিকে তাকাচ্ছে মানুষ দেখতে পাচ্ছি। আর এই বিচটায় আরেকটা ব্যাপার পানিতে সামুদ্রিক শৈবাল ভেসে আসে অনেক। তো এই সিজনে বলা যায় কমই এখন। তো শুনলাম যে সামারের সময় অনেক বেশি, মোটামুটি আনকন্ট্রোল অবস্থা হয়ে যায়। তো তখন ওরা বিশেষ পদ্ধতি ব্যবহার করে ওগুলাকে ক্লিন আপ করে। ওখান থেকে দুপুরের দিকে আমরা একটা লেগুন ভিউ রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে আসলাম। ভিউটা খুবই সুন্দর। তো এই ভিউটা পেতে হলে যে ওপেন স্পেস আমাদেরকে বসতে হতো, সেখানে আসলে গরমের জন্য বসতে পারলাম না, খুবই হিউমিড প্রচণ্ড। তারপরে ভেতরে এসে বসলাম, তবে কাছের দরজা দিয়ে এখান থেকেও লেগুনের অংশ বিশেষ দেখা যাচ্ছে।
এই তো আমাদের খাবার চলে আসছে। লাঞ্চের পর বাসায় গিয়ে ছোট্ট একটা বিরতির পর আবারও বের হলাম। এবার উদ্দেশ্য হচ্ছে সেই যে বলেছিলাম এখানে একটা ফ্লি মার্কেট আছে, সেখানে যাব এখন। তো বাসে উঠে বসলাম। Oh, okay. Latte. This is actually latte. Oh, that's nice. Bangladeshi latte mein mata. সুভেনিরগুলো মোটামুটি সব জায়গায় একই ধরনের পাওয়া যায়, রং বেরঙের অনেক সুভেনির, দেখতেও ভালো লাগে। তো এইখানে যেহেতু এটা ফ্লি মার্কেট, এখান থেকে দামদামি করে কেনার অপশন আছে। অনেক প্রাইস ট্যাগের পাশে ডলার সাইন দেয়া, তো এটা আসলে ডলার সাইন না, এটা মেক্সিকান পেসোকেও ওরা এভাবেই লিখে। তো যেটা হচ্ছে ইউএস ডলার, ওটা ওরা লিখে দেয় ইউএস ডলার। ঘোরাঘুরি আজকের মতো শেষ। তো দিনের বাকি সময়টা আমরা সুইমিং পুলেই কাটালাম।
আমাদের ক্যানকুন মেক্সিকো ট্রিপ এখানে শেষ হয়ে যাচ্ছে, একটু পর চেক আউট করে ফেলবো, ফ্লাইটের টাইমও অলমোস্ট হয়ে যাচ্ছে। আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেব, দেখা হবে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো দিন। সেই পর্যন্ত আমাদের জন্য রাখবেন অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর যাওয়ার আগে আবার মনে করিয়ে দিচ্ছি, অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন, সেই সাথে বেল আইকনে একটা ক্লিক করবেন, তাহলে নেক্সট যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে চলে যাবে একটা নোটিফিকেশন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।